আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না। আচ্ছা, দেখো, আহ, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে একটা পর্যায় সারণীর মতো কিছু একটা দিচ্ছে। এখানে আমাদের প্রতীকী মৌল দিছে এ, তারপর হচ্ছে লিথিয়াম, এদিকে দিছে ওয়াই, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে নিয়ন। ঠিক আছে? তো নিয়নের উপরে দিছে আবার এক্স একটা যৌগ। ওকে, তাহলে আমাদের একটু বের করতে হবে কোনটা কি। আচ্ছা, তাহলে দেখো, আহ এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে হবে। এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে হবে। তুমি চাইলে, যেহেতু ইলেকট্রন আসক্তির ক্রম বললো, আচ্ছা, কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে নাকি বাস আছে? একটু বাঁচতেছে। আচ্ছা, দেখো, তাহলে আমাদের যেহেতু এখানে ইলেকট্রন আসক্তির ক্রম বলছে, এবং যেহেতু আমাদের যে দুটা মৌল দেওয়া আছে, তারা কিন্তু পর্যায় সারণীর একটা বাম থেকে শুরু হয়ে ডান দিকে গেছে, তাহলে আমরা এদের মধ্যে সম্পর্ক এমনিই বের করতে পারবো। যদিও আমরা যদি এই যে এদের নামগুলো বের না করি, সমস্যা নাই, ঠিক আছে? তো এদের নাম বের করা ছাড়াও আসলে পারা যাবে এটা। তাহলে এ এবং এক্স মূলদয় একই পর্যায়ে অবস্থিত দেখা যাচ্ছে। এরা প্রথম পর্যায়ে অবস্থিত একেবারে, এরা প্রথম পর্যায়ে অবস্থিত। এবং এটা বুঝতেই পারছো, এটা হলো আমাদের মূলত কি, এক্স নিয়ন যে করে আছে, তার মানে এই রোটা আসলে কি হবে বলো? এই রোটা কিসের রো? এই রোটা কোন গ্রুপের রো? এই গ্রুপটা কোন গ্রুপ বলো? বুঝি নাই কিরকম। এই যে এই গ্রুপটা কোন গ্রুপ বলতেছি, এখানে নিয়ন দেখতে পাচ্ছ না? আমি বলতেছি হলো এখানে নিয়ন যেটা আছে, এবং এক্স যেখানে দেখতে পাচ্ছ, এই রোটা কোন, এই গ্রুপটা কত নাম্বার গ্রুপে পড়েছে পর্যায় সারণীর? 18। হ্যাঁ, 18, কারণ আমাদের এখানে নিয়ন আছে।
তাহলে এ এক্স এবং এ এবং এক্স এর ইলেকট্রন শক্তি ক্রম বের করতে হবে। ওকে, তাহলে একই পর্যায়ে অবস্থিত গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা দিলা জাস্ট। এরপর ইলেকট্রন আসক্তি পারমাণবিক আকারের সাথে সম্পর্কযুক্ত। তো এটা আমরা জানি, বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে আমাদের যেহেতু পারমাণবিক আকার কমে, ইলেকট্রন আসক্তি বাড়বে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন শক্তির মান বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন শক্তি কমে। তাহলে বাম থেকে ডানে গেলে তুমি ইয়ে দিবা, পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকারটা যেহেতু হ্রাস পায়, বাম থেকে ডানে গেলে আমাদের পারমাণবিক শক্তি তো বৃদ্ধি পায় না, ওই আকারের কথাবার্তাগুলো। তো এক্ষেত্রে নিউক্লিয়াসে ধনাত্মক আধানের সংখ্যা বৃদ্ধি পেলেও শক্তি স্তর বৃদ্ধি পায়। আচ্ছা, আচ্ছা, আসলে আমার নেটওয়ার্কটা ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ, সেজন্য বারবার এ হচ্ছে। আচ্ছা, দেখো তো একই পর্যায়ে আমরা জানি যে একই পর্যায়ে যত বাম থেকে ডানে দিকে যাওয়া যায় তত সর্বশেষ শক্তি ইলেকট্রন সংখ্যাটা বাড়তে থাকে, কিন্তু শক্তি স্তর তো বাড়ে না। তাই আমাদের লাস্ট সেলে আসলে যে লাস্ট সেলের যে ইলেকট্রন গুলো, এগুলোর প্রতি পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে আমাদের পারমাণবিক আকার হ্রাস পায়। তো একই পর্যায়ে অ্যামোলেটা হলো সর্ববৃহৎ সর্বাপেক্ষ বামে। হ্যাঁ, অ্যামোলেটা সর্বাপেক্ষ বামে, আর এক্স মৌলটি সর্বাপেক্ষ ডানে। তাই মৌলের পারমাণবিক ব্যাহততা আকার এক্স মৌল থেকে বেশি হবে নিশ্চয়ই। তাই আমাদের উদ্দীপকের প্রথম মৌল বাম থেকে ডানে গেলে আসলে আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। এটা আমাদের ইলেকট্রন আসক্তি কম হবে, অবশ্যই এক্সটা বেশি হবে, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটা সর্বডানের মৌল, তাই এখানে ইলেকট্রন আসক্তি বেশি হবে। এবার আসো ওয়াই জেড, এখানে ওয়াই জেড। আচ্ছা, এটা যদি আমাদের হয় 18 নম্বর গ্রুপ, এটা হবে নিশ্চয়ই 17, এটা হবে নিশ্চয়ই 16। তাহলে বলো 17 মৌলের এই মৌলটার নাম কি হবে? জেড মৌলটা ফ্লোরিন। ফ্লোরিন, আর এটা হবে হচ্ছে অক্সিজেন। তাহলে এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, তাহলে আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীতক্রমে পরিবর্তিত হয়। তাহলে আমরা তো আগেই জানি মূলত পারমাণবিক ব্যাসার্ধ সবসময় উল্টা। পারমাণবিক ব্যাসার্ধ এবং ধাতব ধর্ম সবসময় বাম থেকে ডানে গেলে কমে, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে আসলে যেটা হয় তার উল্টা। তাহলে এরা বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, এবং আমাদের জাস্ট বলছে কেন হয় বা বিপরীত ক্রমে পরিবর্তিত হয়, দুটো যুক্তি সহকারে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে ফ্লোরিন। তাহলে দেখাবো আমরা হচ্ছে এখানে আসলে বেরই করে নাই যে কোনটা কি, এটা না বলে ডিরেক্ট করে দিছে আর কি। তো এরকম উচিত না, কারণ আমাদের এখানে একটা সিকোয়েন্স দিছে, এটা পর্যায় সারণীটা আঁকছে কিন্তু দেখো। তো এমনি যদি র্যান্ডমলি বলে দিত এক্স ওয়াই জেড তিনটা মৌল, তাহলে এদের ব্যাপারে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারতা। বাট এখানে যেহেতু আমাদের পর্যায় সারণী ইনক্লুডেড দিছে, আমাদের মৌলগুলা বের করা উচিত। আমাদের গাইডে যদিও করে নাই। আচ্ছা, উদ্দীপকের ওয়াইজেড মৌলদ্বয় একই পর্যায়ে বাম থেকে ডানে অবস্থিত দেখাই যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, এরপর হচ্ছে জেড, তাহলে বাম থেকে ডানে অবস্থিত। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে। মনে করো এটা 16 হয়েছে, এটা 17 হয়েছে, তাহলে পারমাণবিক সংখ্যা বাড়তেছে। আচ্ছা, কিন্তু শক্তি স্তর বাড়ে না আমাদের। দেখো এখানে শক্তি স্তর তুমি যদি আঁকা শুরু করো, এখানে অক্সিজেন হলো কত, আহ অক্সিজেন হলো 8, তারপর হচ্ছে ফ্লোরিন 9। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা যাবে 1s2, 2s2, 2p4। দেখো পারমাণবিক আমাদের এই কিন্তু পারে নাই, 2p4। আর ফ্লোরিনের ক্ষেত্রে এটা কত হবে, 2s2, 2p5, এটা 2s2 হবে। তাহলে লাস্ট ইলেকট্রন কিন্তু দুইয়ে আছে, বাট শক্তি স্তর বাড়ে নাই, এই ক্ষেত্রেও 2 ছিল, এই ক্ষেত্রেও 2, কিন্তু লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা বেড়েছে, এই ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন 6, এই ক্ষেত্রে ইলেকট্রন কত, 7। তাহলে ইলেকট্রন বেড়েছে কিন্তু শক্তি স্তর বাড়ে নাই, এটাই বললো। পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে কিন্তু প্রধান শক্তি স্তর বাড়ে না, সেহেতু প্রধান পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াসের অধিক প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন আকর্ষণ বেশি হওয়ার জন্য আকার জাস্ট হ্রাস পায়। তাহলে এটা আগের সিস্টেমটা, এখানে যত প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, লাস্ট সেলের প্রতি আকর্ষণ তত বাড়তেছে, ফলে আকারটা তত ছোট হতে আছে। তাই ওয়াই এবং ওয়াই এর আকার জেড থেকে বড়। তাহলে তুমি আকারের সংজ্ঞাটা দিলা, এক্ষেত্রে কেন আমাদের এটা বাম বেশি ডানে অবস্থিত, তাই জেড এর আকারটা ছোট হবে ওয়াই এর চাইতে। কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ঠিক উল্টে যাবে বিষয়টা, এক্ষেত্রে কি হবে,
আমরা জানি গ্যাসীয় অবস্থায়, তাহলে আয়নীকরণ শক্তি সংজ্ঞাটা দিয়ে দিবা। তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তিটা পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মৌলগুলা পারমাণবিক ব্যাসার্ধ বেশি, ডানের মৌল পারমাণবিক ব্যাসার্ধ কম। তাহলে আয়নীকরণ শক্তি মানে ইলেকট্রন নিয়ে। তাহলে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা আছে লাস্ট সেলে? টোটাল 6টা। আর ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 7টা। তাহলে এটা হচ্ছে ছোট। এটা হচ্ছে কি? ছোট। এই যে 7টা ইলেকট্রন যেহেতু আছে, এটা ছোট, এটা হচ্ছে বড়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ছোট এটা, ইলেকট্রনটা নিউক্লিয়াসের অনেক কাছাকাছি অবস্থিত, ফলে একটা ইলেকট্রনকে সরিয়ে নেওয়া মোটামুটি অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। বাট এই ক্ষেত্রে আকার মোটামুটি বড় এটার চাইতে, তাই ইলেকট্রন সরানো একটু সহজ। তাই এই ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কেমন হবে? বেশি হবে। এই ক্ষেত্রে আয়নীকরণ শক্তি কম হবে। তাহলে যেটা ছোট এটার আয়নীকরণ শক্তি বেশি, যেটা বড় সেটা আয়নীকরণ শক্তি কম। এভাবে দেখা যাচ্ছে আমাদের আসলে উল্টা ঘটে বিষয়টা এটাই। তাহলে পারমাণবিক কমলে পারমাণবিক কমলে আয়নীকরণ শক্তি মান বাড়ে, এগুলো কথাবার্তা লিখবা। দেন লাস্টে বলবো উদ্দীপকের মৌলের আকার এটা বড় হলে এই দুইটার সম্পর্কে জাস্ট সিকোয়েন্স অনুযায়ী লিখে দিবা। বাট আয়নীকরণ শক্তির কম হলো জেড গ্রেটার দেন ওয়াই, ওইদিকে ছিল ওয়াই গ্রেটার দেন জেড আকারের ক্ষেত্রে। তাহলে এভাবে আমরা বিপরীত ক্রম দেখতে পাই আর কি। আচ্ছা, এরপরে এক্স ওয়াই জেড আর 4টে মৌল, যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17, 20, 23 এবং হচ্ছে 30। ইলেকট্রন বিন্যাস করে পর্যায়ক্রমিত জেড মৌলের অবস্থান বের করতে হবে। ওকে। ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25। ওখান থেকে আমরা জানি ভ্যানাডিয়াম 23 হয়, পারমাণবিক সংখ্যা 23 বললো। আর কি কি জেনে দিছে? 17 ক্লোরিন, তারপর হচ্ছে 20 হলো ক্যালসিয়াম, 23 ভ্যানাডিয়াম, 30 হচ্ছে জিঙ্ক, তাই না? তো বলতেছে পর্যায় সারণীতে অবস্থান বের করতে হবে। তাহলে আমাদের ভ্যানাডিয়াম ই করে ইলেকট্রন বিন্যাস করলে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। ওকে, 4s2 ফিল আপ হয়ে দেন 3d3 তে প্রবেশ করেছে, যা আহুবা নীতি অনুসারে আর কি। তো লাস্ট পর্যায় কোনটা? আমাদের লাস্ট এখানে শক্তি স্তর কোনটা? 4। তাহলে আমাদের পর্যায় সংখ্যা হবে নিশ্চিন্তে 4। এরপরে দেখা যাচ্ছে ইলেকট্রনটা 3d তে প্রবেশ করেছে, তার মানে আমাদের ডি এর ইলেকট্রন গুলাও নেওয়া লাগবে। ডি এর ইলেকট্রন 3টা, লাস্ট ইলেকট্রন আছে 2টা, তাহলে 3 দিয়ে 5, গ্রুপ সংখ্যা হলো 5। তাহলে পর্যায় 4, গ্রুপ 5। বুঝতে পারছো? এরপরে উদ্দীপকের এক্স ওয়াই আর মৌল তিনটার আকারের ক্রম, এটাই সবচেয়ে বেশি আসলে এই যে আকারের ক্রম এগুলা আসে প্রচুর। তাহলে দেখো এটা 17, 20, 23। 17 এক্স ওয়াই 17, 20 এবং 30, এই দুটো নিয়ে কাজ করতে হবে। 17, 20 এবং 30। তার মানে হচ্ছে ক্লোরিন, ক্লোরিন 17, দেন ক্যালসিয়াম, দেন হচ্ছে জিঙ্ক। ক্লোরিন, ক্যালসিয়াম, জিঙ্ক। ওকে। আচ্ছা, তো এদের ইলেকট্রন বিন্যাসটা করো। পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বের করতে হবে আগে কিন্তু। ওকে, তাহলে পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করলাম। দেন এটা হচ্ছে আমরা দেখো এই দুইটা কিন্তু কমন পেয়েছি। ক্যালসিয়াম এবং জিঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু একই পর্যায়ে 4, 5 এবং পর্যায় 4, এটাও পর্যায় 4-এ আছে, দুইটা কিন্তু পর্যায় 4-এ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা যায়। এটা হচ্ছে গ্রুপ 2-এ, এটা হচ্ছে গ্রুপ 12-এ। তো আমরা জানি আকার উপর থেকে নিচে আসলে কি হয়? আকার উপর থেকে নিচে আসলে কি হয়? বাড়ে নাকি কমে? আচ্ছা আচ্ছা, সরি, এটা বাড়ে। গ্রুপ গ্রুপ সরি গ্রুপ এটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 মানে হচ্ছে একদম তোমার এদিকে। আর গ্রুপ 12 বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এটা গ্রুপের ক্ষেত্রে বাম থেকে ডানে যাওয়া হিসাব করবা। ঠিক আছে, গ্রুপ 2 এটা হচ্ছে গ্রুপ 2 এখানে, গ্রুপ 12 এখানে, তাহলে বাম থেকে ডানে হিসাব করতে হবে না? তাহলে বাম থেকে ডানে গেলে আমরা জানি আকার কমে, তাহলে এটা গ্রুপ 2, এটা 12, তাই না? গ্রুপ 2 এবং এটা এভাবেই চিন্তা করা যাচ্ছে। দেখো লাস্ট সেল ইলেকট্রন কয়টা এখানে? এখানে মূলত 4s2, তো 3p6 এ 6টা ইলেকট্রন, এদিকে আমাদের টোটাল কয়টা ইলেকট্রন? 6টা। বাট এখানে 3d10, মানে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি না? ইলেকট্রনের সংখ্যা বেশি হলে আকর্ষণটা বেশি হবে, ফলে আকারটা ছোট হবে। এটাও চিন্তা করতে পারো গ্রুপ 2 এদিকে গ্রুপ 12, তার মানে 2 থেকে 12 মানে ডান দিকে যাচ্ছ, তাহলে বাম থেকে ডানে গেলে আমাদের কি হয়? আকারটা ছোট হয়। তার মানে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলা যাচ্ছে এখান থেকে, অবশ্যই জিঙ্কটা ছোট হবে কার চাইতে? ক্যালসিয়ামের চাইতে। ক্যালসিয়াম অবশ্যই বড় হবে। কিসের আলোকে বের করলাম? গ্রুপ এর আলোকে। এবার আসো, এটা হচ্ছে আমাদের পর্যায় 3, এটা হচ্ছে পর্যায় 3, এটা হচ্ছে পর্যায় 4, এই দুটো হচ্ছে পর্যায় 4। তো এবার আসো একটা সিদ্ধান্ত নেই। তাহলে এখানে দেখো এই যে সিদ্ধান্তটা আগে নিল ক্যালসিয়াম, এটা। ওকে। ওকে।
দেখো, এরপরে আমাদের এটা আছে হলো পর্যায় তিনে। পর্যায় তিন মানে বোঝাচ্ছে হলো এই যে এটা হচ্ছে পর্যায় তিন, সাপোজ এটা হচ্ছে পর্যায় তিন, এটা হচ্ছে পর্যায় চারে। তার মানে আমরা উপর থেকে নিচে হিসাব করবো নিশ্চয়ই। দেখো এখানে আমাদের তুই স্বাভাবিক ধরাই যাচ্ছে, এখানে চারটা শক্তি স্তর আছে। এখানে কয়টা শক্তি স্তর? তিনটা। এখানে চারটা শক্তি স্তর, তাই না এই দুইটাতে? তাহলে অবশ্যই তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা ক্যালসিয়াম জিঙ্ক বড় হবে কার চাইতে? ক্লোরিনের চাইতে। তার মানে ক্লোরিন হচ্ছে সবচেয়ে ছোট হবে, কারণ এখানে তিনটা শক্তি স্তর আছে। এছাড়া এটা বলা যাচ্ছে এটা হচ্ছে পর্যায় চারে এগুলো, আর এটা পর্যায় তিনে। তার মানে উপর থেকে নিচে আসতেছো তুমি, তাই না? তো তো দেখো আমরা উপর থেকে নিচে গেলে কি হয়, বাড়তে থাকে। তাহলে দেখো এটা পর্যায়ে চারে আসলে তুমি অবশ্যই তিন থেকে বাড়তেই পাবা আকার। দেখা যাচ্ছে এটা চার, এটা পাঁচ, মানে চারটা শক্তি স্তর, এটা তিনটা শক্তি স্তর। তাহলে অবশ্যই যেটা চারটা শক্তি স্তর, চারটা শক্তি স্তর আছে, এটা বড় হবে। তাহলে এটাই সবচেয়ে ছোট, এবং এর মাঝে সম্পর্ক পাইছি ক্যালসিয়াম বড়, দেন পাইছি জিঙ্ক, সবচাইতে ছোট পাইছি হলো ক্লোরিন। আমাদের সম্পর্ক হচ্ছে এটাই। তাহলে ক্রম হবে ক্যালসিয়াম জিঙ্ক ক্লোরিন। এই যে ক্যালসিয়াম জিঙ্ক ক্লোরিন, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তারপর অ্যান্সার করবা। এগুলো যদি একটা ক্রম একটু এদিক ওদিক হয়, এখান থেকে যদি তোমার একটা নড়চড়ে যায়, মনে করো একটা তুমি নড়ে গেল, তাহলে কিন্তু পুরো সিকোয়েন্সটা পাল্টে যাচ্ছে। ফলে তোমার মার্কস টিচার চাইলে জিরো দিয়ে দিতে পারবে। এটা ম্যাথের মতো, ধরতে পারলে ফুল মার্কস, আর না ধরতে পারলে কিন্তু জিরো দেওয়ার মতো রাইট আছে টিচারের। ঠিক আছে? ওকে। এরপরে দেখো আমাদের L40 দিচ্ছে, M60 20 17। তাইলে বলো 14 কি হয়? সিলিকন। তারপর হচ্ছে 16 কি হয়? অক্সিজেন, সালফার 16, সালফার 16, সালফার 16, ক্যালসিয়াম 20, ক্লোরিন 17। ওকে। তো K2 এর বন্ধন, K2 কে বেকে ক্লোরিন, ক্লোরিন 2 এর বন্ধন, বলো তো এটা কি আমাদের সমযোজী নাকি আয়নিক? ভেবে চিন্তে বলবা, আন্দাজে বলে দিও না। এটা ক্লোরিন 2, এটা কি সমযোজী নাকি আয়নিক? সমযোজী। গেট। কারণ হচ্ছে এটা অধাতু, আমরা জানি গ্রুপ 17 এর দিকে, আর এটা গ্রুপ 17 এর মূল অধাতু। তাহলে অধাতু অধাতু হয় আমাদের সমযোজী বন্ধন। ওকে। তাহলে কিভাবে হয়েছে মূলত, এই যে লাস্ট সেলে 7টা ইলেকট্রন আছে না, তাহলে আঁকবা। এছাড়া তুমি গঠন প্রক্রিয়া বলছে না, তুমি ডায়াগ্রাম সহ আঁকবা। তাহলে টিচার মার্কস দিতে আর কার্পণ্য করবে না। তাহলে দেখো এখানে আমাদের 6টা। এই যে লাস্ট সেলে যে ইলেকট্রন আছে, এখানে আমাদের 6টা ইলেকট্রন মিলছে। এই যে লাস্ট সেলের যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এই দুটো পরস্পরের সাথে শেয়ার করছে, জাস্ট যুগল বিযুগ্ম ইলেকট্রন যেটা ছিল, প্রত্যেকে 7টা 7টা না, এটাও ক্লোরিন এটা ক্লোরিন, তাহলে এইভাবে শেয়ার করে ক্লোরিন 2, যেহেতু শেয়ার করছে তাই আমাদের এটা সমযোজী বন্ধন। ওকে। তাহলে এভাবে চিত্র আঁকবা, আঁকলে এই যে এঁকে দিছে দুইটা ক্লোরিন আঁকবা, মাঝখানে যোগ চিহ্ন দিয়ে ক্লোরিন আঁকবা, বলে দিবা এখানে কি কি হচ্ছে, অষ্টক ফিল আপ করতে চাই প্রত্যেকে, এই কেটে তারা ওটার জন্য আমাদের ইলেকট্রন শেয়ার করেছে। এরপরে উদ্দীপকের মৌলগুলোর আয়নিক শক্তির ক্রম, তাহলে আমরা লিখি একটু নাম সহ। কোনটা কি? সিলিকন 14, সালফার 16, ক্যালসিয়াম 20। ওকে। তাহলে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় এবং গ্রুপ সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের সিলিকন 14, সিলিকন 14 1s2 তাহলে এটা আমাদের পর্যায় সংখ্যা হচ্ছে 3। পর্যায় সংখ্যা 3, বলো তো সিলিকনের গ্রুপ সংখ্যা কত? এখান থেকেই বলো। 14। কেমনি করলা? এসর পি এর সাথে ইলেকট্রন যোগ, তারপর আরো 10 যোগ। হ্যাঁ, তাহলে এখানে একটা পি ব্লক মৌল, আমাদের টোটাল লাস্ট সেল ইলেকট্রন হলো 4টা, যেহেতু পি ব্লক তাই 10 যোগ করলাম, 14। গেট। এরপর আসো আমাদের সালফার, সালফারের ক্ষেত্রে 16 হবে, 10 যোগ করে 16। ক্যালসিয়ামের ক্ষেত্রে 2, লাস্ট জাস্ট এসে শেষ হয়েছে ইলেকট্রনটা আমাদের, তাই গ্রুপ 2। এরপরে হচ্ছে ক্লোরিন 17, 3p5। ওকে। লাস্ট সেলে তাও 17টা ইলেকট্রন আর কি, টোটাল 7টা, 17 হচ্ছে গ্রুপ। ওকে। এবার আসলে আমরা একটু কমন হিসাব নিকাশ করি। দেখো এখান থেকেই বের করে ফেলা যাবে। আচ্ছা, তুমি তো এখান থেকে একটা বিষয় চোখ বন্ধ করে বলতে পারবা, সেটা হচ্ছে এই 4s2 টি খেয়াল করো। 4s2 এটা হচ্ছে সবচাইতে বড়, কারণ এটা আমাদের একদম 4টা শক্তি স্তর আছে, যেটা আর কারোই নেই, যেটা আর কারোই নেই। তাহলে এটা আমরা আপাতত মার্কিং করে রাখি, সবচাইতে বড় হওয়ার কথা এটা। তারপর আমরা একটু দেখবো। আচ্ছা, দেখি একটু সবচাইতে বড় হয়েছে কিনা। ওকে। এরপরে দেখো এটা কি বের করলো, কিসের ইয়ে বের করলো, আকার নাকি? আকার বের করলো। আয়নীকরণ শক্তির ক্রম বের করতে বলছে, আকার না, আয়নীকরণ শক্তির ক্রম। তাহলে
এখানে আমাদের ওটা আসবে না বিষয়টা। আচ্ছা, আকারের বিষয়টা আসবে। আকার যার বড় হবে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে, তার মানে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হওয়ার কথা। ইয়েস, দেখো সবচেয়ে কম ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি। মানে তুমি যদি আকারের সিকোয়েন্সটা বের করো, বাকিগুলো সিকোয়েন্স অটো বের করে ফেলতে পারবে, জাস্ট উল্টাই দিবা সবকিছুকে। তাহলে ক্যালসিয়াম আমাদের 20, এটার আয়ার আকার সবচাইতে বড়। যেহেতু আকার সবচাইতে বড়, যেহেতু আকার সবচাইতে বড়, তাই এটা থেকে লাস্ট সেলের ইলেকট্রনের দূরত্বটা নিউক্লিয়াস থেকে বেশি, তাই ইলেকট্রন নিয়ে ফেলাও সহজ, আয়নীকরণ শক্তিও সবচাইতে কম। তাহলে আমাদের ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তি সবচাইতে কম এখানে। ঠিক আছে, আকার সবচাইতে বড় বিদায়। এরপরে এইগুলো দেখো, বা তুমি এটা এই সিদ্ধান্তটা তুমি আকারের সিদ্ধান্তটা এখান থেকে নাও, গ্রুপ সংখ্যা এ থেকে। দেখো এটা পর্যায় 4, এটা হচ্ছে পর্যায় 3। তাহলে দেখো একটা, দুটা, তিনটা, চারটা, তাহলে এটা পর্যায় 4, এটা এগুলো হচ্ছে 3। তাহলে আমরা জানি উপর থেকে নিচে আসলে কি হয়, এই যে আমরা জানি উপর থেকে নিচে আসলে আকার বাড়তে থাকে, তাহলে এখানে পর্যায় 4 অবশ্যই আকার বেড়েছে। এটাই। এরপর আসো গ্রুপের হিসাবে। এটা হচ্ছে গ্রুপ 14, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17। আমাদের এটা নিয়ে কাজ 14, 15, 16, 17। 15টা এন লাগবে না। ওকে, তো আমরা জানি বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে আকারটা কমতে থাকে এবং হচ্ছে আয়নীকরণ শক্তি বাড়তে থাকে। আয়নীকরণ শক্তি বাড়তে থাকে, তাহলে আমি আর যেহেতু আয়নীকরণ শক্তি পড়তেছে, আয়নীকরণ শক্তির হিসাবটা করি। বাম থেকে ডানে গেলে আকারটা বাড়তে থাকে। আচ্ছা, সর্ববামে কে আছে? সর্ববামে হচ্ছে আমাদের সর্বডানে, সরি, বাম থেকে ডানে গেলে আকারটা বাড়তে থাকে। সর্বডানে কি আছে? ক্লোরিন 17। তার মানে আমাদের বলতেই পারি ক্লোরিনের আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি। দেন এরপরে কি আছে? 16। 16তে কি আছে? 16তে আছে আমাদের সিলিকন, সালফার, তাহলে সালফার। এরপরে হচ্ছে আমাদেরকে গ্রুপ 14 একটা দিয়েছে, সেটা হচ্ছে সিলিকন, হচ্ছে সিলিকন। এবং যেহেতু এটা ক্যালসিয়াম, এটা সবচাইতে ছোট, কারণ এটা হচ্ছে আমাদের এই যে এখানে আয়নীকরণ শক্তি সবচাইতে কি হওয়ার কথা, এখানে আমাদের আকার সবচাইতে বড়, তাই আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে, তাই না? এটা হচ্ছে ক্যালসিয়াম। বুঝছো কিনা? সিকোয়েন্সটা বের করে কি বুঝছো? বুঝছি। খুব ঠান্ডা মাথায় করতে হবে, এগুলো ভুল হয়ে যাওয়ার প্রচন্ড সম্ভাবনা থাকে, কারণ মাথায় টাস টাস অন্য কিছু ঘুরতে হতে পারে। এগুলো একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে তারপর ই করতে হবে। ওকে, তাহলে আকার দিয়েও করতে পারো, বা এই যে যে কথাগুলো এখানে বাম থেকে ডানে গেলে, এখান থেকে এখানে গেলে যেভাবে হচ্ছে এগুলো উল্লেখ করবে, সাথে এই যে রিজন গুলাও এখানে বলতে পারে। এখন মনে করো এখানে লাস্ট সেলে আমাদের 4টা ইলেকট্রন আছে, তাহলে এখানে 4টা ইলেকট্রনকে, এখানে লাস্ট সেলে 6টা ইলেকট্রন আছে, লাস্ট সেলে 7টা ইলেকট্রন আছে। তুমি যদি একদম সাদামাটা ভাবে আলোচনা করে এভাবে বলবা, লাস্ট সেলের 7টা ইলেকট্রনকে আমাদের আয়নে ত্যাগ করে আয়নে পরিণত হওয়া খুবই কঠিন, তাই এটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি ক্লোরিন। এরপর এখানে 6টা, মোটামুটি আর একটু কম হবে 7টার চাইতে। তারপর হলো সালফার। এরপরে হচ্ছে সালফারের ক্ষেত্রে 6টা, এরপর সিলিকনের ক্ষেত্রে 4টা, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে জাস্ট 2টা। তাহলে এটা খুব সহজ, তার আয়নীকরণ শক্তি খুব কম। এটাই। এরপরে বললো, আচ্ছা শেষ। আচ্ছা, এরপর একটা মৌল দিছে A23, A11, গড় দিছে 23, B14 সিলিকন আর কি, সোডিয়াম এটা 24, ক্রোমিয়াম 24 হয়। এ এবং বি এর আয়নীকরণ শক্তির তুলনা করো। বলো এ মৌলটা কি হবে? সোডিয়াম। বি মৌলটা সিলিকন। সিলিকন। তাহলে আয়নীকরণ আগে আমাদের বের করে ফেলো, এই যে এদের এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে এবং সোডিয়াম, এটা হচ্ছে আমাদের সিলিকন। লাস্ট সেলে 3টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই পর্যায় সংখ্যা একই হবে নিশ্চয়ই, গ্রুপ সংখ্যা ভিন্ন হবে। এটা হচ্ছে আমাদের গ্রুপ 1-এর মূল্য, পর্যায় 3। এটা হচ্ছে গ্রুপ 14-এর মূল্য। এ থেকেই বের করা যায় বাম থেকে ডানে গেলে আমরা জানি আকার, এখানে কি বলতেছে, আয়নীকরণ শক্তি। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়? বাড়তে থাকে। তাই সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, তাই না? এই যে এখানে, এখানে আমাদের এটা করলাম, এখানে এটা এটা করছে আর কি। এই যে সিলিকন আয়নীকরণ শক্তি বেশি হবে। বাম থেকে ডানে গেলে বলতে পারো পর্যায়ে 3-3 বা গ্রুপ 1, এটা গ্রুপ 14। তাহলে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়তে থাকে না, তো সিলিকন আয়নীকরণ শক্তি বেশি। অন্যভাবে বলতে গেলে এভাবে বলবা, মানে দুইটাই তুমি আলোচনা করবে এখানে। এরপরে হচ্ছে সোডিয়ামের লাস্ট সেলে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া খুব সহজ, হ্যাঁ। আয়নে পরিণত করা মোটামুটি ইজি, কম শক্তির দরকার হবে। বাট সিলিকনের ক্ষেত্রে 4টা ইলেকট্রন,
তাহলে 4টা ইলেকট্রন ত্যাগ করার জন্য আয়নীকরণ শক্তি অনেক বেশি দরকার হয়। এক্ষেত্রে আমাদের আয়নীকরণ শক্তি বেশি হবে। এরপরে কি বলে, এরপরে হচ্ছে গ্রুপের মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না। সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না। এই যে পি ব্লকের ক্ষেত্রে আমরা জানি 10 যোগ করতে হয়, ডি ব্লকের ক্ষেত্রে 10 প্লাস ডি ব্লকের মৌলগুলো এই যে ডি ব্লকের মৌলগুলো নেওয়া লাগে, এটাই। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে দেখো আছে 2s2 3s1, এই ক্ষেত্রে হ্যাঁ গ্রুপ সংখ্যা এক, ঠিক আছে বুঝলাম, লাস্ট সেল ইলেকট্রন যত একু তত, হ্যাঁ এটা ঠিক আছে। বাট সিলিকনের ক্ষেত্রে দেখো 3s2 3p2, এক্ষেত্রে লাস্ট সেল ইলেকট্রন হলো 4টা, বাট গ্রুপ সংখ্যা কি 4? মোটেও না, এখানে গ্রুপ সংখ্যা 10, 10 যোগ করতে হয়েছে কারণ পি ব্লক মৌল, ঠিক আছে। এটাই। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো 3d5 4s1, লাস্ট সেল ইলেকট্রন হচ্ছে একটা, বাট আসলে কি আমাদের গ্রুপ পর্যায় সংখ্যা এক না, এক্ষেত্রে আমাদের ডি ব্লক মৌল সহ যে ডি ব্লক যেহেতু মৌল, এটা আমাদের এখানে 5 যুক্ত হয়েছে, কিন্তু 5 একে 6, এক্ষেত্রে আমাদের পর্যায় সংখ্যা হবে, গ্রুপ সংখ্যা হবে 6। তাই আমরা বলতে পারি এখানে সবসময় যে লাস্ট সেল ইলেকট্রন সংখ্যা হবে তাই এমন না, ব্যতিক্রম আছে। এটাই উদাহরণ দিয়ে বুঝাই দিই। এরপরে আহ একটা মৌল দিয়েছে 21, এরপরে হচ্ছে 17, 14, 11। বলতেছে ইলেকট্রোমিনেশনের মাধ্যমে এক্স, জেড, ডব্লিউ মৌলের অবস্থান পর্যায় সারণীতে অবস্থান বের করতে হবে। আচ্ছা অবস্থান স্ক্যান্ডানেম 21 করো 3d1 4s2, তার মানে হবে কত? 3, লাস্ট সেলে ইলেকট্রন পর্যায়ে 4 হবে, চতুর্থ পর্যায়ে অবস্থিত, এবং গ্রুপ সংখ্যা হবে 3, যেহেতু লাস্ট সেলে এখানে আওয়াজ করতেছে কি এভাবে? কথা কি শোনা যায়? হ্যাঁ, সাবেহা করতেছে। আচ্ছা এরপরে বলো সিলিকন, তাহলে অবস্থান বের করলা সিলিকনের, এরপরে হচ্ছে স্ক্যান্ডিনেভ বের করলা সিলিকন 3p2, লাস্ট সেল ইলেকট্রন পি তে প্রবেশ করেছে, তার মানে আমাদের 10 যোগ করতে হবে, 3s2 3p, টোটাল হলো 4টা প্লাস 10 হলো 14, সিলিকনের লোক সংখ্যা হবে 14 এবং পর্যায় হবে 3, বের করবা এভাবে। সোডিয়ামের ক্ষেত্রে সেম ভাবে বের করবা। ওকে, তাহলে ওয়াই জেড ডব্লিউ মৌলের ইলেকট্রন শক্তি পারমাণবিক ব্যাসার্ধের ক্রম, তাহলে একটা অপরটার উল্টা, আমরা পারমাণবিক ব্যাসার্ধটা বের করি দেন ওটা বের হয়ে যাবে। ওয়াই জেড ডব্লিউ যথাক্রমে ক্লোরিন, সিলিকন, সোডিয়াম, তাহলে গ্রুপ 3 3 3, এই সহজ হয়ে গেল, কারণ তিনটা একই গ্রুপে পড়ে গেছে। এবং হচ্ছে একটা হলো 14, একটা হলো আহ এটা হচ্ছে 17, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 1, বলো তো কোনটার কম বেশি হবে, কিরকম হবে, সিকোয়েন্সটা বলো এবং বিশ্লেষণ করে একটু করে। দ্রুত দ্রুত। ব্যাসার্ধ নাকি ইলেকট্রন ব্যাসার্ধ, না শক্তি? ব্যাসার্ধ। এতক্ষণ লাগে? সংক্ষেপে বলি, বলো। বাবারে বাবা, আরে তুমি কি বইয়ের মতো বলতে হবে না, জাস্ট এমনি বলো কোনটার আকার কিরকম বা কি জন্য কমতেছে বাড়তেছে এটা। ডানের মলের আকার ছোট, বামের মলের আকার বড়। কি বলতেছো এটা? কিসের ডানে কিসের বামে? আর এখানে আমি যে তিনটা দিছি এই তিনটা নিয়ে জাস্ট কথা বলি, তুমি বামে ডানে কিসের বামে ডানে বলতেছো? পর্যায় সারণী বললে আমি পর্যায় সারণী বামে ডানে বুঝতাম। এটার গ্রুপ, ক্লোরিনের গ্রুপ সংখ্যা কত? আচ্ছা এটা সিকোয়েন্সটা বলে দাও, তোমাকে কিচ্ছু বিশ্লেষণ করতে হবে না, কোনটা বড় কোনটা ছোট, জাস্ট সিকোয়েন্সটা বলে দাও, গ্রেটার দেন চিহ্ন দিয়ে, কোনটা সবচেয়ে বড়? ক্লোরিন বড়। এরে, কেমন লাগে এবার? তোমার কি এখানে দেখতে পাচ্ছ? ক্লোরিন তো বড় হবে, ডানে না ওইটা?
এই রে, এত এত কিছু বলার পরে এই কথাটা বললা? ব্যাসার্ধের মধ্যে কি বলতেছি? আকার আকার আকারের কথা বলো। তুমি চিন্তা করো, লাস্ট সেলের ইলেকট্রন গুলো দেখো আকার কম আছে। হাইড্রো মুখস্থ করার বিষয় না, তুমি লাস্ট সেলের ইলেকট্রন গুলো খেয়াল করো। এখানে ইলেকট্রন একটা, এখানে ইলেকট্রন 7টা। তাহলে কি পরিবর্তন হবে? ক্লোরিনের ব্যাসার্ধ কম হবে, কেন কম হবে? ইলেকট্রন বেশি, হ্যাঁ, আকর্ষণও বেশি। ইলেকট্রন বেশি, নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বেশি, তাই আকার ছোট। সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন মাত্র একটা। তাহলে এখানে আমাদের ফার্স্টে দেখবো এদের পর্যায় কেমন। এদের পর্যায় তিনটাই 3 3 3, মানে এরা একই পর্যায়ে অবস্থিত। একই পর্যায়ে, তাহলে এদের ক্ষেত্রে একটা সম্পর্ক আমরা বাদ দিলাম, মানে উপর থেকে নিচে আসলে সম্পর্কটা বাদ দিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমরা একটা 4 কক্ষপথ দেখতে পাইতাম, তাহলে সোজা বলে দিতাম যেটা 4 এটাই সবচেয়ে বড় হতো। তাহলে এখানে আমাদের তিনটাই 3 3 কক্ষপথ অবস্থিত। তাহলে এবার দেখার বিষয়, কার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে এখানে ক্লোরিনের ক্ষেত্রে 7টা, এক্ষেত্রে আকর্ষণটা অনেক জোড়ো হবে, ফলে আকারটা সবচেয়ে ছোট হবে। এরপরে সিলিকনের ক্ষেত্রে 4টা, আকর্ষণটা মোটামুটি লেভেলে, তার আমরা থেকে মাঝখানে রাখবো। এরপরে সোডিয়াম সবচেয়ে কম আকর্ষণ, আকারটা সবচেয়ে বড়। এছাড়া বাম থেকে ডানে গেলে ভুল বলেছো, এটা বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। একমাত্র আকার এবং ধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আকার এবং ধাতব ধর্ম কমে। একমাত্র আকার এবং ধাতব ধর্মের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আকার এবং ধাতব ধর্ম কমে, বাকি সব বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং এই যে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, একমাত্র আকার এবং ধাতব ধর্ম ছাড়া। সবগুলো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, আকার এবং ধাতব ধর্ম ছাড়া। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 3s1। এক্ষেত্রে আমাদের এখানে দেখো, এটা গ্রুপ 1, গ্রুপ 1 এটা গ্রুপ 14, এরপর হচ্ছে গ্রুপ 17। তাহলে বাম থেকে ডানে গেলে আকার কি হচ্ছে, কমতেছে। গ্রুপ 17 একেবারে ডানে, তার মানে তাকে আমরা সবচাইতে ছোট বলবো। দেন হচ্ছে গ্রুপ 14, এটা মোটামুটি। এবার এদিকে বাম থেকে, তাহলে এদিকেরটা সবচেয়ে বড় হবে। বুঝছো? একটু দাও, যাও। বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তারপর দেখো, আহ এক্স মূল প্রোটিন সংখ্যা হচ্ছে 1, তার মানে হাইড্রোজেন, তারপর হচ্ছে 14 সিলিকন, 47 প্রোটিন সংখ্যা 47। এটা পারার কথা না, এটা হচ্ছে সিলভার। ওকে, এরকম আসে মাঝে মাঝে, বৈশাখ 2023 দিয়ে আসছে, এটা সামহাও ইয়ে করতে হবে, 47। ওকে, পর্যায় সারণী গ্রুপ 1-এ এক্স মলের অবস্থান যাচাই করতে হবে। গ্রুপ 1-এ এক্স মলের অবস্থান যুক্তিসঙ্গত কিনা। হ্যাঁ, এটা এক্স মলে এটা অবস্থান ঠিক আছে কিনা, তাহলে এটা যাচাই করতে হবে। তাহলে এটা আমরা এই যে ব্যতিক্রমী কয়েকটা পড়ছি না, এই ব্যতিক্রমটাই দিছে। এক্স মলটা হলো হাইড্রোজেন, এটা আমাদের হাইড্রোজেন হলো অধাতু, কিন্তু এটা ধাতু গ্রুপে কেন আমরা বসাই দিয়েছি এটাকে ক্ষার ধাতুতে। কিন্তু পর্যায়সারণীতে হাইড্রোজেনকে তীব্রভাবে তড়িৎ ক্ষার ধাতু, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম স্থান দেওয়া হয়েছে। এর কারণ ধাতু ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও এর বাইরের প্রধান শক্তি স্তর একটি মাত্র ইলেকট্রন আছে। তাহলে কথাগুলো বর্ণনা করে দিবা। এরপরে ওয়াই ও জেড মৌল উভয়ই ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম অনুসরণ করে কি না। আচ্ছা, সিলভার এটা হচ্ছে সিলিকন। ওকে, স্বাভাবিক নিয়ম অনুসরণ করে বা আহ্বান নীতি মানে কিনা ওটা আর কি। তাহলে আমাদের 14 মৌলটা হচ্ছে সিলিকন, এরপরে 47 মৌলটা হচ্ছে সিলভার। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম হলো ইলেকট্রন প্রধানত সর্বনিম্ন শক্তি স্তরটা ফিল আপ করে দেন সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো যেখানে শক্তি কম ওই স্তর আগে প্রবেশ করবে, যেখানে শক্তি বেশি ওখানে আগে পরে প্রবেশ করবে। তাহলে আমরা শক্তি কিভাবে বের করি, এই যে n+n সূত্র দিয়ে। তাহলে মনে করো 4d, আমরা জানি S, P, D, F। এটার এল এর মান কত হবে, 0 1 2 3। তাহলে দেখো, আমি যদি 4d এর শক্তি বের করি, n 4, d এর মান কত, এল এর মান কত হবে, d এর জন্য 2, তাহলে 4+2 = 6। এরপরে ধরো 5s, 5 এর জন্য 5+0 = 5। তাহলে আমাদের 5s আগে কেন প্রবেশ করবে ইলেকট্রন, কারণ 5 এর শক্তি কম, তাই। তো এই সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রবেশ করবো, 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, ডিপিএস গুলো, এফডিপিএস, এফডিপিএস, এই সূত্র দিয়ে আমরা মনে রাখছিলাম এটা।
তো এক্ষেত্রে আমাদের সিলিকন ইলেক্ট্রোবিন্যাস হচ্ছে এটা, সিলভার ইলেক্ট্রোবিন্যাস হচ্ছে এটা। তো সিলিকন ইলেক্ট্রোবিন্যাস সাধারণ নিয়ম অনুসরণ করে, কিন্তু সিলভার বা ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের যে ব্যতিক্রমটা হয় ওটাই। সিলভারের ক্ষেত্রে দেখো এই জায়গায় এতে সিলভারটা মনে রাখা উচিত আসলে, কারণ সিলভারের ক্ষেত্রে ওই যে ক্রোমিয়ামের বিন্যাসটা দেখা যায়। ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা এই যে মনে করো 3D 5 4s1 এই সিকোয়েন্সটা দেখতে পেয়েছি। এখানে আমাদের 3D 6 হওয়ার কথা, 3D 6 হওয়ার কথা, এখানে 4s2 হওয়ার কথা, বাট না, এটা অর্ধপূর্ণ, এটা পূর্ণ হওয়ার খাতিরে এটা আমাদের হয়। এই ক্ষেত্রেও সেম কথা, এখানে আমাদের 5s2, বাট এখানে আমাদের 3D 10 3D 9। তাহলে দেখো এটা যদি একটা ইলেকট্রন দিয়ে দেয়, এটা পূর্ণ হয়ে যাবে, 3D 10 হবে, 5s1 অর্ধপূর্ণ হবে। তাহলে এটা হয়ে গেল সিলভারের সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, এই যে 5s1 3D 10। তাহলে এটা আসলে আমাদের আহ্বান নীতিটা মানে না, কারণ ওই আগের ক্রোমিয়ামের কারণগুলো, কারণ আমরা জানি P1 P6 এগুলা মানে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল। দ্বিব শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, অর্ধেক হলে হয় 5টি, যেমনটা ক্রোমিয়ামে এরা করতো আর কি। তো এই ক্ষেত্রে 9টি ইলেকট্রন বিদ্যমান। এই ক্ষেত্রে আমরা যদি একটা এস থেকে একটা ইলেকট্রন দিয়ে দিই S2 থেকে, এই ক্ষেত্রে এটা পূর্ণ হয়, আবার S অর্ধপূর্ণ হয়ে যায়, তাহলে দুজনেই স্থিতিশীল। বুঝছো এটা? তাহলে এভাবে এটা বর্ণনা করবা। আচ্ছা, আমি লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে ঢুকো।